অবন্তিকা তৃপ্তি। পর্ব 4। ফর গড সেক, ক্যান ইউ প্লিজ শাট অ্যাপ এন্ড গো আউট ফ্রম মাই রুম? ইউ আর ইরিটেটিং মি অ্যান্ড আমি আমার ঘরে কারো ইরিটেশন সহ্য করতে পারছি না। সো জাস্ট গেট আউট। আশা অনিরূপের এমন অপমানে লজ্জায় কুকড়ে যায়। আশা মনে মনে হয়তো কোথাও চায় অনিরূপ শুধরে যাক, আশা তাকে মেনে নিক সব ভুলে। কিন্তু আজকে অনিরূপের এমন ব্যবহারে আশা হতাশ, ভয়ঙ্কর অপমানিত হয়ে আর একটিবারও মুখ তুলে তাকালো না অনিরূপের দিকে। মাথা নিচু করে বেরিয়ে গেল রুম থেকে। আশা যেতেই অনিরূপ দুহাতে মাথার চুল খামছে ধরে চেয়ারে বসে পড়ে। অনিরূপ চায়নি আশাকে এভাবে অপমান করতে, কিন্তু থাপ্পড়টা অনিরূপ একদমই ভুলতে পারছে না। ওই শব্দ, ওই ব্যথা, ওই অপমান সবটুকু বিষ লাগছে অনিরূপের কাছে। আশা কিছুক্ষণ অন্য রুমে গিয়ে বসে থাকে। কাঁদছে না, তবু শান্তও থাকতে পারছে না। অদ্ভুত লাগছে। অস্থিরতা কমাতে কল করল নিধিকে। নিধি কল রিসিভ করলে আশা একটা ঢোক গিলে থেমে থেমে বলল, আপা, আমি বাড়ি আসতে চাই। নিধি থামে, আশার গলা ঠিকঠাক লাগছে না। দুদিন হলো না আশা বাড়ি থেকে গেল, এখনই আবার আসতে চাইছে। নিধি চিন্তিত স্বরে প্রশ্ন করে, তুই ঠিক আছিস আশা? কাঁদছিস নাকি? আশা ঠান্ডা হবার চেষ্টা করে, কান্না আটকে রেখে স্বাভাবিক গলায় বলে, আমার একটু টাইম লাগছে সবকিছু সামলাতে। ভাবছি বাড়ি থেকে ঘুরে আসলে মনটা ফ্রেশ হবে, সংসারেও মন দিতে পারবো, তাই বলছি। নিধি ভাবে ঠিকই। আশাকে যেভাবে বিয়ে দেওয়া হয়েছে এমনটাই হওয়া স্বাভাবিক, তাই সেও মেনে নিল। বলল, আমি আব্বাকে দিয়ে তোর শাশুড়ির কাছে অনুমতি নিচ্ছি। অনিরূপকে বলেছিস তুই? উনি ব্যস্ত, আমি একাই আসব। আশার কাটছাট গলা, একা? পাগল তুই? কিভাবে আসবি তুই একা? পাগলামি ছাড়, আমি তোর শাশুড়িকে কল দিচ্ছি, আব্বা এসে নিয়ে যাবে। নিধি আশাকে বুঝিয়ে কল রাখল। আশা কল রেখে আবারও চুপচাপ বসে থাকল বিছানায়। একটু পর ওয়াহিদা ডেকে পাঠালেন আশাকে। আশা চোখ মুছে পানি দিয়ে মুখ ধুয়ে গেল ওয়াহিদার কাছে। ওয়াহিদা আশাকে দেখে বললেন, বাড়িতে যাবে নাকি তুমি? তোমার বাবা বললেন। আশা মাথা নেড়ে বলল, মন টানছে আমার আব্বা, তাই বলল ঘুরে আসতে। ওয়াহিদা মুখ কুঁচকে ফেললেন, বললেন, যাও তাহলে। আগে থেকেই তো সব ঠিক করা। অনিরূপ জানে। আশা বলল, আপনি অনুমতি দিলে জানাবো। জানিয়ে আসো ওকে। তোমার আব্বা বললেন তিনি আসছেন নিতে রাতের দিকে। রেডি হয়ে নাও এখন। আশা মাথা দুলিয়ে বেরিয়ে গেল। অনিরূপের বেডরুমের সামনে এসে থমকল কিছু সময়ের জন্যে। ঢুকবে রুমে। সবার ভাষ্যমতে রুমটা ওদের, কিন্তু যে রুমে আশাকে বেরিয়ে যাওয়ার জন্যে ঘটা করে বলা হয় সেটা আদৌ আশার কখনো ছিল বোধ হয় না। আশা নিজেকে সামলে ঢুকল রুমে। অনিরূপ রেডি হচ্ছে, এপ্রন গায়ে দিচ্ছে। আশা অনিরূপের দিকে একবার চেয়েই চোখ সরিয়ে ফেলল। দ্রুত পায়ে আলমারির দিকে এগিয়ে নিজের কাপড় বের করতে লাগল। অনিরূপ আর চোখে দেখছে সব। আশা ব্যাগ গোছাচ্ছে, অনিরূপ বুঝতে পারছে আশা চলে যাচ্ছে নিশ্চয়ই বাপের বাড়ি। অনিরূপের বউ টিপিক্যাল বউদের মতো ঝগড়া হলে বাপের বাড়ি দৌড় দেয়। অনিরূপ আশাকে একটু দেখেই ঘড়ি হাতে পড়তে লাগল। আশা লাগেজ গোছানো প্রায় শেষ, অনিরূপ তখন ব্যাগ হাতে বেরিয়ে যেতে উদ্যত হয়। আশা তাই হঠাৎই পেছনে থেকে ডেকে উঠে, শুনুন। অনিরূপ থামে, তবে আশার দিকে ফিরে না। আশা নিজেকে শক্ত রাখে, তারপর বলল, আমি বাড়িতে যাচ্ছি আজ। অনিরূপ শুনে গাছহারা ভাবে রিপ্লে করে, যাও। আশা তাকায় অনিরূপের সুগঠিত পুরুষালী পিঠের দিকে, তারপর বলে,
নিজেকে যেদিন শুধরে নেওয়ার মনোভাব আপনার মধ্যে জন্ম নিবে আমি সেদিন ফিরব। কারো খায়েস বা পুতুল না হয়ে সত্যিকার স্ত্রী হয়েই ফিরব তখন। অনিরূপ থমকে যায়, তবুও ফিরে তাকায় না আশার দিকে। কি বলতে চাইল আশা বুঝে আসে না ওর। আশা আর কথা বাড়ায় না, আবারও লাগেজ গোছাতে মন দেয়। অনিরূপ কিছুক্ষণ সেভাবে দাঁড়িয়ে থেকে তারপর বেরিয়ে যায়। আশা হাল ছাড়ে, অনিরূপ আদৌ শুধরাবে না কোনোদিন। মিথ্যা আশা নিয়ে বসে আছে ও। আশা ঢোক গিলে সবকিছু গিলে ফেলার চেষ্টা করছে বারবার। তারপর আশা সেদিনই বেরিয়ে যায় শেখ বাড়ি থেকে। কদিনের জন্যে আশা নিজেও জানে না। মনেমনে আশা শক্ত, অনিরূপ সবকিছু শুধরে নিজে গিয়ে না ফেরালে আশা ফিরবে না। এতে যদি ডিভোর্স হয়, হোক। অনিরূপ আজ বেশিক্ষণ রোগী দেখেনি। মনটা বড্ড উসখুসোর। কয়েকটা দেখেই অ্যাসিস্ট্যান্টকে বলে দিয়েছে আজকের সব কাজ অরূপকে দিয়ে দিতে। ও আপাতত রেস্টে থাকবে। চিন্তায় অস্থির, এসি রুমেও ঘামছে অনিরূপ, তাই এক প্রকার বিরক্ত হয়েই এপ্রন খুলে চেয়ারে রাখল। চেয়ারে বসে হেলান দিয়ে চোখ বুঝল অস্থির রূপে। দরজায় নক দিল কেউ তখন। কামিন। অনিরূপের ভরাট স্বর। অনিরূপের ফ্রেন্ড ডক্টর তৃষা রহমান ভেতরে ঢুকল। অনিরূপ তৃষাকে দেখে হেসে উঠে উঠে দাঁড়ালো চেয়ার থেকে। হাই, অনেকদিন পর দেখা। বসো। তৃষা চেয়ারে বসল। বলল, বিবাহিত ক্রাসদের সামনে এলে মুশকিল হয়ে যায়, তাই এই না আসা। চা আনা 2 কাপ। খাই। তোর নাকি আজকে খুব মন খারাপ শুনতে এলাম, তাই। অনিরূপ হাসে, 2 কাপ চা আনায়। তৃষাই কথা তুলে, কি হয়েছে বল। আমি এটা কেন শুনছি পুরনো দ্য গ্রেট অনিরূপ শেখ জয়কে নাকি আজকাল কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। হুয়াই। অনিরূপ মৃদু হাসার চেষ্টা করে বলল, পাওয়া যাচ্ছে না নাকি? জানতাম না তো। তৃষা এবার টেবিলে বাড়ি দিয়ে বলল, ঝেড়ে কাশ, খামখেয়ালি অনেক হয়েছে। অনিরূপ বলল, আছে কিছু। বলা যাবে না, ভেরি পার্সোনাল। তৃষা বলল, আমার কাছেও পার্সোনাল। কিন্তু আমি তো জানি দ্য গ্রেট অনিরূপ আমার কাছে একসময় খোলা বইয়ের মতো ছিল। খবরদার এটা আমার বউকে বলবি না, না হলে ও যা সেন্সিটিভ ভাববে রিলেশন করে বসেছিলাম তোর সঙ্গে। তৃষা এবার মুখটা ছোট করে ফেলে। ছোট করে শ্বাস ফেলে বলল, এটাই তো করানো গেল না তোকে। আমার এত কিছুর পর বিয়ে তো সেই সেন্সিটিভ বউকেই করলি। যাগ্গে এখন বউ কি করছে? ভালো টালো বাসে না নাকি? অনিরূপ থামে। ভ্রুকুচকে কিছুক্ষণ চুপ থেকে তারপর বলল, জেদের বসে বিয়েটা করেছি, এখন আফসোস হচ্ছে। ও আমাকে শুধরাতে বলে আজ বাপের বাড়ি পালিয়েছে। কি? তোকে তোর বউ এ কদিনেই এত ভালো করে চিনে ফেলল? ভেরি ইমপ্রেসিভ। অনিরূপ ভ্রু বাঁকিয়ে চায় তৃষার দিকে। অনিরূপ ভ্রু নাড়িয়ে বলল, আমার মধ্যে কিসের কমতি? আমাকে শোধরাতে বলছে, আর তুই এটা সাপোর্ট করছিস? উফ। তৃষা থামে, বলে, সাপোর্ট করছি না, বার তোর বউ তোর সবচেয়ে কাছে থাকে, তাই ও যেহেতু বলছে শুধরানোর জন্য, তো সিম্পল। বউ পেতে হলে শুধরে যা, হয়েই যায়। কি শুধরাব? আমার দোষটা কোথায় সেটাই বুঝতে পারছি না। একজন স্বামী স্ত্রীর সঙ্গে যেভাবে বিহেভ করে আমিও ঠিক সেটাই করেছি। বন্ধু হয়ে কখনো দেখেছিস? বন্ধু? অনিরূপের উপহাসের স্বর। হাসবি না। তোদের বিয়েটা কাইন্ড অফ অ্যারেঞ্জ ম্যারেজ। তুই এখনই স্বামী স্ত্রীর মতো বিহেভ না করে আগে বন্ধু হবার ট্রাই কর। ওর সঙ্গে কথা বল, ভবিষ্যতে কিভাবে তোরা তোদের সম্পর্কটাকে দেখতে চাস সেটা নিয়ে সরাসরি আলাপ কর।
তোর বউ সবে তোদের বাড়ি এসেছে, তার এই বাড়িতে কোনো প্রবলেম হচ্ছে কিনা কখনো জিজ্ঞেস করেছিস? আমার কি দোষ রে বাবা? ওরে কিছু জিজ্ঞেস করলেই ক্ষেপে যায়, তাই জিজ্ঞেস করিনি। এটাই ভুল তোর। তুই ওর অভিমানকে পাত্তা দিস না, ওর রাগ দেখে তুইও হাল ছেড়ে বসে থাকিস। ইটস নট ফেয়ার অনি। একটা সম্পর্কে মেয়েরাই সবচেয়ে দুর্বল থাকে, ওদের একটুখানি আশ্রয়ের দরকার পড়ে। তুই এগিয়ে যা, সম্পর্কটার গুরুত্ব ওকে বোঝা, নিজেকে মেলে দে ওর সামনে। ব্যাস, মেয়ে তো ভাই তোর খপ্পরেই 100%। অনিরূপ শোনে, হয়তো বুঝতে পারছে একটু একটু করে ওই ভুলটা কোথায়। আশার ক্ষেপে থাকার কারণ কি? তৃষা অনিরূপকে অন্যমনস্ক দেখে মুখটা কিছুটা এগিয়ে এনে বলল, ভাবছিস তোর ভুল আছে? অনিরূপ কিছুটা থেমে তারপর বলল, আই গেইস। ব্যাস, আজকে বাসায় যা, ভাব, আর তারপর বউকে ফিরিয়ে এন। গো অ্যাহেড। দ্য গ্রেট অনিরূপ, এভাবে ভেঙে পড়লে তোর নাম ডুববে বেটা। অনিরূপ হেসে ফেলে। তৃষা তারপর ঘড়ি দেখে বলল, লেট হয়ে যাচ্ছে, যাই। দ্রুত বাড়ি যা, এখানে বসে মাছি মেরে লাভ নেই। যা যা। তৃষা হেসে চলে গেল। অনিরূপ হেসে মাথার চুলে হাত বুলাল। তারপর দ্রুত চেয়ার থেকে থেকে এপ্রন হাতে ঝুলিয়ে বেরিয়ে গেল হাসপাতাল থেকে। সেদিন রাতটা অন্যরকম কাটল অনিরূপের। সে ভাবছে আশাকে এভাবে জোর করে তার মোটেও পাওয়া যাবে না। তার আশাকে দরকার, সেটা এভাবে নয়। অনিরূপ একভাবে পারেনি তো কি হয়েছে, অন্যভাবে তো নির্ঘাত পারবে আশাকে জয় করতে। সেটাই করবে অনিরূপ। কারণ অনিরূপ হাল ছাড়ার মানুষ নও। যেটা ওর চাই সেটা ও হাসিল করেই ছাড়ে। এভার ওর নেভার। অনিরূপ বক্র হাসে। মোবাইল ফোনে আশার ছবিটা দেখে ক্রূর হেসে বলল, আম কামিং বেবি। সেদিন রাতটা আশা ঘুমায় না। কেন যেন সব মিলিয়ে অপরাধবোধ, লজ্জা, অপমান সব আশার মাথায় ঘূর্ণিপাক খেতে থাকে। অনিরূপ যাই করুক, সে আশার স্বামী। ওর উপর আশার হাত তোলা অন্যায়। সেটা হোক নিজেকে বাঁচানোর জন্যে, কিন্তু অন্যায় তো অন্যায়। আশা চায় অনিরূপ আসুক, ফিরিয়ে নিয়ে যাক আশাকে। আশার সঙ্গে একবার বসুক, জানতে চাক আশার মনোভাব। আশা তো চায় সংসারটা করতে। বিয়ে তো হয়েছেই, আশা নিজের ইচ্ছেতে বিয়েটা করেছে। সত্যি বলতে এখন আশার মনে হচ্ছে হয়তো কোথাও না কোথাও আশা অনিরূপের ফায়দা তুলেছে, নিজের বাবাকে বাঁচাতে অনিরূপের টাকার ফায়দা তুলতে বাধ্য হয়েছে। কিন্তু আবার মনে পড়ে, ফায়দা তোলা কেন হবে? এর বদলে অনিরূপ শর্ত দিয়েকে সে যা চেয়েছে তাই তো পেল। বিয়ে করল আশা ওকে। তাহলে আশা ভাবতে পারছে না, একটা সাধারণ ঘরের মেয়ে আশা, ওকে সবার সঙ্গে খাপ খাওয়ানো শেখানো হয়েছে। তাহলে কেন এখন অবধি আশা অনিরূপের সঙ্গে খাপ খাওয়াতে পারছে না? পরপর আশা ভাবে বিয়ের সম্পর্ক খাপ খাওয়ানোর নয়। বিয়ের সম্পর্ক ভালোবাসার, বোঝাপড়ার। মন থেকে আশা চায় অনিরূপ শুধরে যাক। আশাকে বুঝুক, ওকে নিয়ে ভাবুক। ব্যাস, এটুকুই চায় আশা শুধুমাত্র। ভাবতে ভাবতে কখন যে আশার চোখ লেগে আসে, বলতে পারে না। সকালে আবছা আলোতে কারো গরম নিঃশ্বাস মুখের উপর পড়ে আশা চোখ পিটপিট করে চায়। কেউ যেন আশাকে আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে, নড়াচড়া করতে পারছে নাও। আশা চোখ খুলে ধীরে ধীরে ওমা। অনিরূপ আশার পাশে। এত সকালে। আশা চমকে উঠে বসে শাড়ির আঁচল ঠিক করে। আশার নড়াচড়ায় ততক্ষণে অনিরূপেরও ঘুম ভেঙে যায়। সে চোখ ডলতে ডলতে উঠে বসে আড়মোড়া ভেঙে বলে, সস কাল হ গেছে। অনিরূপ অস্পষ্ট ভাষায় কথা বলছে। আশা ভ্রু কুঁচকে তাকায়। বুঝতে পারছে না অনিরূপ কি বলছে। ও ভ্রু কুঁচকে আবারও জিজ্ঞেস করে, কি বলছেন? অনিরূপ চোখ থেকে হাত সরায়, গলা খাকারি দিয়ে পরিষ্কার করে স্পষ্ট করে বলে,
সকাল কয়টা বাজে? আশা ঘড়ি দেখে বলল, 10টা 20। আশা এখনো অনিরূপকে অবাক চোখে দেখছে। অনিরূপ এত দ্রুতই আশাকে নিতে এসেছে। শুধরে যাবে অনিরূপ শেষ অবধি। অনিরূপ বিছানায় বসে এখনো ঝিমুচ্ছে। আশা কিছুক্ষণ অনিরূপকে ঝিমুতে দেখে একসময় প্রশ্ন করল, আপনি কখন এসেছেন? ফজর পর। ঝিমুতে ঝিমুতে উত্তর দিল অনিরূপ, এত সকালে? আশা হতভম্ব। অনিরূপ এবার ঘুম ঘুম চোখে আশার দিকে চেয়ে হালকা স্বরে বলল, বউরা রাগ করে বাপের বাড়ি এলে, বরদের এত সকালেই শ্বশুরবাড়ি আসা লাগে। আশা অনিরূপের দিকে চেয়ে আছে, অবস্থা বেহাল বেচারার। যে মানুষ ঘুম থেকে উঠেই 10টায়, সে নাকি ফজরের আগে ড্রাইভ করে পৌঁছেছে আশাদের বাড়ি, ভাবা যায়। আশা আহাম্মক হয়ে চেয়ে আছে, এলোমেলো চুলে অনিরূপ এখনো ঝিমুচ্ছে বসে বসে। আশা কিছু বলবে তার আগেই দরজায় টোকা পড়ল। আশা, নাস্তা রেডি। অনিরূপকে নিয়ে আয়। নিধির গলা। আশা শুনে আবার দরজার দিকে চেয়ে দেখে নিধির গলা পেয়ে অনিরূপ ঝিমুনো ছেড়ে বিছানা থেকে উঠে স্যান্ডেল পরতে পরতে বলল, বাথরুমটা কোথায় একটু দেখিয়ে দিবে? আশা উঠে দাঁড়ায়, অনিরূপকে দেখিয়ে দিল বাথরুম। অনিরূপ ফ্রেশ হয়ে আসলো। নিধি গামছা দিয়ে গেছে একটা। অনিরূপ মুখ মুছে আশার দিকে চায়। আশা এখনো অবাক চোখে অনিরূপের দিকে চেয়ে রয়েছে। ওর কার্যকলাপ সূক্ষ্ম চোখে দেখছে যেন। মূলত বিশ্বাস করতে পারছে না অনিরূপ ওকে নিতে এসেছে। অনিরূপ গামছা রাখল। আশার পাশে বিছানায় বসে আশার দিকে চাইল। অনিরূপ পাশে বসতেই আশার বুকটা কাঁপছে। অনিরূপ আশার দুহাত চেপে ধরল নিজের দুহাতে। আশা ছাড়িয়ে নিতে চাইলেও করল না। নিজে থেকেই শুনতে চাইল অনিরূপ কি বলতে চায়। অনিরূপ আশার দিকে চেয়ে থাকলো কিছুক্ষণ, তারপর ঢোক গিলে মাথা নিচু করে কিছুক্ষণ উসখুস করে চুপ থাকলো, তারপর আবার আশার দিকে মুখ তুলে তাকালো। আশা এক বুক আশা নিয়ে চেয়ে রয়েছে অনিরূপের দিকে। অনিরূপ একসময় বলে বসল, আশা, আমি শুধরে যাব। তুমি যেভাবে চাও সেভাবে নিজেকে গড়ে তুলব। তুমি ফিরে চলো প্লিজ। আশা চোখ বড় বড় করে তাকালো। অনিরূপ আবারও আশার হাতে হালকা চাপ দিয়ে বলল, আমার জোর করে স্পর্শ তুমি পছন্দ করো না, ওকে ফাইন। আই ওন্ট টাচ ইউ। যতক্ষণ না তুমি চাইছো, আমি তোমাকে স্পর্শ অবধি করব না। আশা শুনতে থাকে। অনিরূপ আবারও বলে, চলো না আমরা আবারও আমাদের সুন্দর সংসারটা সাজাই, এবার একসঙ্গে, একতরফা না। আশা এখনো চুপ। বলতে দিল অনিরূপকে সব কথা। ভারী গম্ভীর স্বভাবের অনিরূপ আজ এত সাফাই গাইছে, মাথা নত করছে আশার সামনে। আর কেউ না জানুক, আশা জানে পুরো বিষয়টা অনিরূপের স্বভাব বিরুদ্ধ। তবু অনিরূপ করছে কেন করছে? শুধুমাত্র আশাকে ফিরিয়ে নেওয়ার জন্যে। আশা মনটা কেমন করছে। অনিরূপ আবারও বলল, আমি তোমার সঙ্গে কিছু খারাপ করে থাকলে মাফ চাইছি। এমনটা আর হবে না, প্রমিজ। ক্ষমা চাইল সে। আশা চূড়ান্ত হতভম্ব হলো এবার। রাতারাতি আশা অনিরূপকে বদলে ফেলেছে। এতটাই বদলে গেল সে। আশা কথা বলল না। অনিরূপ আশাকে চুপ দেখে হাতে হালকা চাপ দিয়ে ব্যস্ত গলায় বলল, চুপ থেকো না, কিছু তো বলো আশা। আশার চোখ ছলছল করছে। পুরো ব্যাপারটা ওর কাছে অদ্ভুত লাগলেও ভীষণ মন কেড়েছে। অনিরূপ যাই হোক, নিজের ইগো ছেড়ে আশার কাছে ক্ষমা চাচ্ছে, সুযোগ চাইছে একটা। এর বেশি আর কিবা দরকার আশার? আশা নিজেকে আর আটকে রাখতে পারেনি এবার। ম্লান গলায় অনিরূপের গালের দিকে চেয়ে বলল, আমিও মাফ চাইছি, আমার এভাবে আপনার গায়ে হাত তোলা উচিত হয়নি। আবারও সেই থাপ্পড়ের কথা।
অনিরূপের মনে পড়ে রাগ হলেও সে চেপে যায়। আশা নিজে এবার সাফাই গাইল, সারা রাত যে অপরাধবোধটা তাকে ঘুমাতে দেয়নি সেটুকু উজাড় করল অনিরূপের সামনে। ব্যস্ত গলায় বলল, আমি এমনটা করতে চাইনি, বিশ্বাস করুন। আমি কিভাবে এটা আমি জানি না। আমি সত্যি মন থেকে দুঃখিত। অনিরূপ হালকা হাসল। আশার হাতটা আলতো করে ছুঁয়ে বলল, আগের কথা আমরা এখন ভুলে যাই, নতুন করে আবার সব শুরু করি। লেটস বিল্ড এ নিউ লিভ টুগেদার, আশা। অনিরূপ কথাটা বলে হালকা হাসল। আশাও তার বদলে মৃদু হাসল। দুজনের মন থেকেই একটা বড় পাথর সরে গেল। এর মধ্যে নিধি আরো একবার এসে ডেকে গেল তাদের। অনিরূপ আশার দিকে চেয়ে মৃদু হেসে হাত ছাড়ল। উঠে দাঁড়িয়ে বলল, চলো, ক্ষুধা লেগেছে প্রচুর। আশা অনিরূপের পিছু পিছু এলো। আশার বাবা নাস্তার টেবিলে অনিরূপকে দেখে গদগদ হয়ে বললেন, বসো জামাই, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। অনিরূপ বসল, তারপর তার পাশের চেয়ার টেনে দিল আশার জন্যে। আশা কিছুটা অবাক হলেও চুপচাপ বসল। অনিরূপ আশার বাবার সঙ্গে আজ হঠাৎ করেই মন খুলে কথা বলছে। অনিরূপ মাঝখানে প্রস্তাব তুলল, বাবা, আপনাদের গ্রামে হাসপাতাল তো নেই, কেউ এ ব্যাপারে পদক্ষেপ নেয়নি। আব্দুর রহমান প্রথমবারের মতো মেয়ে জামাইয়ের মুখে বাবা ডাক শুনে অবাক হলেন ভীষণ। আশার দিকে চাইলে দেখা গেল আশাও বেশ অবাক হয়েছে। আব্দুর রহমান নিজের খুশিটুকু আড়াল করে বললেন, চেয়ারম্যানকে বলেছিলাম আমরা, ওরা কোন কিছু করল না। অনিরূপ বলল, আচ্ছা, আমি ব্যাপারটা দেখছি। আশা, আরেকটা রুটি দাও। আশা যন্ত্রমানবীর ন্যায় রুটি তুলে দিল অনিরূপের প্লেটে। নাস্তা শেষ করে অনিরূপ রুমে যাওয়ার সময় সবার অলক্ষ্যে আশার শাড়ির আঁচলে মুখ মুছে বলে গেল, এক কাপ চা পেতে পারি? কি আদুরে কণ্ঠে আবদার। সমস্ত সন্দেহ একপাশে ঠেলে আশা ভেজা আঁচলখানা চেপে বলল, বানিয়ে আনছি। অনিরূপ চলে গেল। আশা চা বানাচ্ছে। বড্ড অন্যমনস্ক দেখাচ্ছে ওকে। অনিরূপ সত্যি এতটা বদলে গেল? রাতারাতি এতটাই? অনিরূপের এত কোমল ব্যবহার আশাকে ভাবাচ্ছে। পরপরই আশা ভাবছে, মানুষ তো ভুল করতেই পারে, হয়তো এখন ভুল বুঝতে পারছে নিজের। তবুও আশা হালকা ভাবুক থেকেই গেল। চা বানিয়ে অনিরূপের রুমে নিয়ে গেল। আশা রুমে ঢুকে দেখে অনিরূপ আশার বই খাতা নড়াচড়া করছে। আশা চায়ের কাপ নিয়ে এগিয়ে গেল। আপনার চা। অনিরূপ পেছনে ফিরে চা হাতে নিয়ে হালকা হেসে বলল, থ্যাংক ইউ। অনিরূপ চায়ের কাপে চুমুক দিয়ে বিছানায় বসল। আশা কিছুক্ষণ অনিরূপকে চোরাচোখে দেখল। অনিরূপ চাইলেই চোখ ফিরিয়ে নিয়ে টেবিল গুছাতে শুরু করল। অনিরূপ বুঝে সব। ও বক্র হাসল। পরপর নিজেকে আবারও স্বাভাবিক করে বলল, আশা, আমার কল আছে, আমাকে ফিরতে হবে আজ। আশা কাজ রেখে অনিরূপের দিকে তাকালো। অনিরূপ আবারও জিজ্ঞেস করল, তোমার যদি মনে হয় আমাকে একটা সুযোগ দেওয়া যায়, তাহলে আমার সঙ্গে তুমি ফিরতে পারো। যদি না হয়, চিল। আমি তোমাকে টাইম দিচ্ছি। আশা অন্যমনস্ক হয়ে আছে। একটু পর অনিরূপ আশার দিকে চায়। আশা ভাবছে কঠিন কিছু। অনিরূপ ভ্রু কুঁচকে আশাকে দেখে আশা কি এখনো মনে সন্দেহ পুষছে? হবে হয়তো। অনিরূপ যেমন, তাকে এখনকার চরিত্রে একদমই মানাচ্ছে না। সেটা স্বয়ং অনিরূপও জানে। অনিরূপ চায়ের কাপ টেবিলে রেখে আশার মুখোমুখি দাঁড়ালো। আশার দিকে চেয়ে বলল, আশা। আশা মাথা উঁচু করে অনিরূপের দিকে তাকালো। লম্বা যে খুব সে। অনিরূপ আশার দু গালে হাত রেখে আদুরে গলায় বলল, ফিরে চলো আমার সঙ্গে প্লিজ। কথা দিচ্ছি আমি একজন বেটার হাজবেন্ড হয়ে দেখাবো। প্রমিজ।
আশা চায় ভাষা ভাষা চোখগুলো টলমলে দিঘির ন্যায় শান্ত স্বচ্ছ। আশা আর ভাববার অবকাশ পায় না, নিয়ে নিল নিয়ের সিদ্ধান্ত। উৎসাহ নিয়ে বলল, যাব আমি, আমার সংসারটাকে আবার আমি গোড়া থেকে গুছিয়ে তুলব। অনিরূপ এবার নম্র গলায় প্রশ্ন করে বসে, আর আমাকে? আমাকে গুছাবে না? আশা চুপ হয়ে যায়, একটু পর হালকা স্বরে হেসে বলল, শুরুটা আপনাকে দিয়েই করব। আশার কথাতে অনিরূপও হেসে ফেলল। অনিরূপ আশাকে ছেড়ে একটু দূরে দাঁড়িয়ে বলল, তাহলে চলো। আশা বলল, আমি ব্যাগ গুছাচ্ছি। আশা লাগেজ গোছাতে শুরু করল। অনিরূপ বিছানায় বসে আশার ব্যাগ গুছানো দেখতে লাগল। নিজে যেচে একটা শাড়ি এলোমেলোভাবে ভাঁজও করে দিল। অবশ্য আশাকে সেটা আবার ভাঁজ করতে হয়েছে। অনিরূপ আরেকটা শাড়িতে হাত দিতে চাইলে আশা আগেই শাড়িটা কেড়ে নিয়ে বলল, ভাঁজ করার কোন দরকার নেই, আমি করছি। অনিরূপ হতাশ চোখে আশার দিকে চেয়ে পরপর টানটান হয়ে শুয়ে পড়ল বিছানায়। লম্বা কয়েকটা শ্বাস টেনে কিছুক্ষণ ব্যস্ত আশাকে দেখল। তারপরই ফুটে উঠল তার ঠোঁটে ক্রূর হাসি। অনিরূপ একটা মিশনে নেমেছে, বউ জয় করার মিশন। মিশনের প্রথম ধাপ সাকসেসফুল। এরপরের ধাপ ধীরে ধীরে পা রাখবে অনিরূপ। যে জিনিসটা জোর করে হাসিল হয়নি, সেটা বুদ্ধি দিয়ে হাসিল করবেও। নিজেই নিজের মনে হাসে অনিরূপ। মনেমনে একটা কথা আপনা আপনি বের হয়ে আসে, বড্ড হ্যাপা গেল, বাপরে। বউ, উফ, এক চিজ মাইরি। আশা শুনে না সে কথা। শুনলে হয়তো আশা ভাবত তার স্বামী আদৌ কি শুধরে যাওয়ার মানুষ কখনো ছিল, নাকি সবটাই অভিনয়, মিথ্যা আশ্বাস। হায়, পৌর আশার জীবনেও বুদ্ধি হল না। আশা শেখ মহল ফিরেছে কটা মাস পেরিয়েছে। এতটা দিন আশা বারবার চমকেছে, বিস্মিত হয়েছে অনিরূপের একের পর এক বদলানো রূপ দেখে। তারা এক বিছানায় ঘুমায়, অথচ অনিরূপ আশাকে ছলে বলে ছোঁয়ার চেষ্টাও করেনি। নানাভাবে অনিরূপ ইমপ্রেস করার চেষ্টা করছে আশাকে। যেদিন আশা এ বাড়ি এসেছে, অনিরূপ সেদিন একটা কথাই বলেছে, আশা, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব একজন বেটার হাজবেন্ড হওয়ার। তুমি প্লিজ এই ব্যাপারে আমাকে হেল্প করো। কোথাও অপ্রস্তুত হলে আমাকে তাৎক্ষণিক জানাবে, ভেতরে ভেতরে গুমরে মরবে না। আমরা দুজন দুজনকে না বোঝা অবধি আমাদের দূরত্ব থাক। আশা অবাক হয়েছিল, অবাক চেহারায় সম্মতি দিয়েছে। মানুষটার মধ্যে চেষ্টা দেখে আশা যার পর নাই আনন্দিত। আশাও মনে প্রাণে চেষ্টা করছে দুজনের মধ্যকার বন্ডিং ভালো করার জন্য, একটা প্রপার সম্পর্কের দিকে এগুনোর জন্যে। এই তো আজকের কথা। অনিরূপ গোসলে। আশা অনিরূপের এপ্রন, শার্ট, প্যান্ট বের করে বিছানায় রেখেছে। অনিরূপ বেরিয়ে এলো। আশা হালকা স্বরে বলল, মা ডাকছেন, রেডি হয়ে নিচে আসুন। অনিরূপ শুধুমাত্র কোমরে তাওয়াল পেঁচানো। আশা এতে কিছুটা অপ্রস্তুত হল, লজ্জা পেয়ে বলল, অন্তত প্যান্ট পরে বের হওয়া যেত। অনিরূপ আশাকে তীক্ষ্ণ নজরে দেখল, বুঝল আশা রাগ করে কথাটা বলেনি। ও এবার ঠোঁট টিপে হেসে বলল, আমাদের বডির মধ্যে এমন কিছুই একে অন্যের কাছে লুকায়িত নেই, রাইট মিসেস অনিরূপ? এত লজ্জার কি আছে? আশা ভ্রু কুঁচকে অনিরূপের দিকে চায়। ঠোঁটকাটার সর্বোচ্চ সীমা পার করে ফেলেছে এই পুরুষ। দীর্ঘশ্বাস ফেলে আশা বেরিয়ে যেতে নিলে অনিরূপ পেছনে থেকে ডেকে উঠে, তুমি নিচে যাচ্ছ? আশা বলে, হ্যাঁ, নাস্তার টেবিল সেট করব। অনিরূপ তখন সবে প্যান্ট পরেছে। আশার দিকে চেয়ে হাতের শার্ট দেখিয়ে বলল, পরিয়ে দিবে শার্টটা? ড্যাশ ডট। মুখে অবিস্তর হাসি লটকে অনিরূপ আদুরে কণ্ঠে আবদার করল। আশা কি বলবে, মানা করতে ইচ্ছে করল না। হালকা করে মাথা দুলিয়ে শার্ট নিয়ে পেছনে থেকে পরিয়ে দিল অনিরূপকে। শার্টের বোতামও লাগিয়ে দিল। অনিরূপ এবার এপ্রন হাতে মিষ্টি করে বলল, এপ্রন। অনিরূপের ঠোঁটে দুষ্টু হাসি।
আশা ভ্রু কুঁচকে চেয়ে দেখল অনিরূপ সঙ্গে সঙ্গে মুখটা দুঃখী করে বলল, আমার হাতে ব্যথা, সত্যি। এই দেখো, ম্যাসাল ফুলে গেছে। অনিরূপ হাতের ম্যাসল শার্টের হাতা গুটিয়ে দেখালো। আশা বলে, রোজ জিম করা ম্যাসাল এটা? অনিরূপ চোখ গোল গোল করে বলল, নো ওয়ে, বেশি বুঝো তুমি। নাও এপ্রন পরিয়ে দাও কুইক, আমার দেরি হয়ে যাচ্ছে। আশা করুণ কণ্ঠে শেষের কথাটা বলল অনিরূপ। আশা দেখল সত্যি লেট হচ্ছে অনিরূপের, তাই অজ্ঞতা এপ্রন হাতে নিয়ে পরিয়ে দিল। পোড়ানোর সময় বলল, দিন দিন আপনার আবদারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ডাক্তার। ডাক্তার এমন সম্বোধনে অনিরূপ অবাক হল। আশা বলল, নাম ধরে ডাকতে পারবো না, আপনার মায়ের নিষেধ, তাই এই নাম। ভালো না লাগলে বলুন, অন্য নামে ডাকব। আশার সরাসরি উত্তর। অনিরূপ হেসে আশার গাল টিপে দিয়ে বলল, এই নামটা জোস, দেখো সমস্যা নেই। আশা গালে হাত দিয়ে চোখ গরম করে তাকালো। অনিরূপ ইশারায় সরি বলে ঘড়ি হাতে পড়তে পড়তে বেরিয়ে গেল রুম থেকে। নিচে ওয়াহিদের ডাক শোনা যাচ্ছে। অনিরূপ মা, আসছি বলতে বলতে সিঁড়ি থেকে নামছে। অনিরূপ খাওয়া দাওয়া করে বের যাওয়ার আগ মুহূর্তে আশার কানের কাছে ফিসফিস করে বলল, দুপুরে রেডি থেকো, ঘুরতে বেরো। কোথায় যাব? আশা বাসনপত্র গোছাতে গোছাতে প্রশ্ন করল। যেদিকে মন খুলে প্রেম করা যাবে সেদিকে। আসি বাই। অনিরূপ আশার দিকে চেয়ে দুষ্টু হেসে চলে গেল। আশা চোখ ছোট ছোট করে অনিরূপের যাওয়ার দিকে তাকিয়ে থাকল। রান্নাঘর থেকে ওয়াহিদা চেঁচালেন, আশা, গরুর মাংসটা ভেজাও। আশা আবারও দৌড়ে রান্নাঘরে ছুটল। একটুও ফুরসত নেওয়ার সময় নেই এখন আশার। সেদিন সত্যি সত্যি আশাকে নিয়ে ঘুরতে বের হলো অনিরূপ। গিয়েছে শহর থেকে অনেকটা দূরে একটা নদীর পারে। আশা অনেকটাই খুশি আজকে, হাবভাব অনেকটাই চেঞ্জ ওর। আশা আগে আগে হাঁটছে, শাড়ির আঁচল দুলছে নদীর দক্ষিণা বাতাসে। অনিরূপ পিছু পিছু জিন্সের পকেটে হাত ঢুকিয়ে ঠোঁটে মৃদু হাসি ঝুলিয়ে হাঁটছে। আশা কিছুটা এগিয়ে বলল, ডাক্তার, ওই দেখুন নৌকা। নৌকায় উঠবেন? আশাকে অনেক উচ্ছ্বসিত দেখা যাচ্ছে। অনিরূপ এগিয়ে আসলো। আশার পাশাপাশি দাঁড়িয়ে অদূরে দাঁড়ানো নৌকা দেখে বলল, যাওয়া যাবে, চলো। অনিরূপ নৌকা ভাড়া নিল। আশা নৌকার কোনায় বসে পা ভিজিয়ে আছে, পানি নিয়ে খেলছে। অনিরূপ এক জায়গায় বসে আশাকে নেশালো চোখে দেখেই যাচ্ছে। ওর নদীতে চড়ার ইচ্ছে ছিল না, শুধুমাত্র বউকে খুশি করতেই দ্য গ্রেট অনিরূপের এই আত্মত্যাগ। নৌকায় অনিরূপের বেশ কয়েকবার মনে হয়েছে টাইটানির মুভিটার মতো আশাকে পেছনে থেকে জড়িয়ে কিস করতে। বাট আফসোস, বিয়ে করা বউয়ের বেলায়ও কত নিষেধাজ্ঞা, শালার কপালটাই খারাপ। অনিরুয়ার মুডের দফারফা হলেও সে আশার সামনে বেশ হাসি খুশি থাকল। ওরা প্রায় 1 ঘন্টা নৌকা চড়ে এসে তীরে নামল। অনিরূপ ভীষণ টায়ার্ড ও একটা বেঞ্চে বসল। আশা ওর পাশে বসে নদী উপভোগ করছে। কিছুক্ষণ নীরব থেকে আশা এক পর্যায়ে ভীষণ গম্ভীর হল, বলল, আপনি এসব আমাকে খুশি করার জন্যে করছেন, তাই না ডাক্তার? অনিরূপ তাকালো, ভ্রু কুঁচকে বলল, খুশি করার জন্য? যা করছি আমি মন থেকেই করছি। আমাদের একসঙ্গে টাইম স্পেন্ড করা খুব কম হয়েছে, সেজন্যে করছি। মিথ্যে কথা, অনিরূপ এসব করছে শুধুমাত্র আশার মনটাকে জয় করার জন্য, একটা হার্ডিয়েট কুলেস্ট গেম জেতার জন্যে। আশা অনিরূপের উত্তরে খুশি হলো নাকি বোঝা গেল না, শুধু মৃদু হাসল। অনিরূপ ঘড়ির দিকে তাকালো, চেম্বারের টাইম হয়েছে ওর, তাই বলল, আশা, এবার উঠি, চেম্বার আছে সন্ধ্যায়। আশা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো, বলল, ওহ হ্যাঁ, চলুন। অনিরূপ গাড়ি করে আশাকে নামিয়ে দিল, নিজে এরপর চেম্বারে চলে গেল।
নিধির শরীরটা আজকাল ভালো যাচ্ছে না। নিধির গত 1 মাস ধরে টানা জ্বর, ক্ষুধামন্দা। শরীরটাও আজকাল আগের মতো কাজ করতে পারে না, সারাক্ষণ ক্লান্ত বোধ করে। যে নিধি একা হাতে পুরো একটা সংসার সামলাতো, সেই নিধি আজকাল সারাক্ষণ কেমন নুইয়ে নুইয়ে থাকে। কাজে হাত দিলেও সেই কাজ সম্পূর্ণ শেষ করতে পারে না। ব্যাপারটা আশাকে বলার পর আশা খুবই চিন্তিত হয়ে বলল, ডাক্তার দেখান উচিত আপা তোমার। তোমার রিপোর্টগুলো আমাকে হোয়াটসঅ্যাপ করো তো, আমি উনাকে দেখাই আজ। কিছু বলতে পারবেন হয়তো। নিধিও রিপোর্ট সেন্ড করে। নিধি নিজেই জানতে চায় ওর মূলত হয়েছেটা কি, কিসের জন্যে এত শরীর খারাপ, মেডিসিনে কাজ হচ্ছে না কেন। জ্বরটাও আজকাল মেডিসিন নিলেও সারছে না। সবকিছুতে বিরক্ত হচ্ছে ভীষণ নিধি। অনিরূপ রাতে বাড়ি এলে আশা ঘুমানোর সময় অনিরূপকে রিপোর্ট দেখায়। অনিরূপ ভ্রুকুচকে রিপোর্ট সব দেখে। সবগুলো রিপোর্ট পড়ে অনিরূপের মুখের আদল বদলে যায়। ও চিন্তিত হয়ে বলে, কতদিন ধরে মেডিসিন নিচ্ছে তোমার আপু? 1 মাস ধরে। রিপোর্ট আমার কাছে ভালো ঠেকেছে না। এই থিঙ্ক তার শহরে আসা উচিত, আমি নিজে কিছু রিপোর্ট করব। তুমি তাকে এখানে আসতে বলো, আমাদের বাসায়। সুবিধা হবে আমার এতে। নিধি শেখ মহল আসবে ভেবে আশার মুখটা ছোট হয়ে গেল। নিধি কখনো এভাবে শেখ বাড়ি আসবে না, বোনের শ্বশুর বাড়ি যাবেও। এতদিন থাকব। নিধি কতগুলো কথা শুনিয়ে ছাড়বে আশাকে। আশা কাচুমাচু হয়ে বলল, আপা আসবে না এখানে এভাবে। অনিরূপ অবাক হয়ে বলল, কেন? তোমার বাড়ি এটা, আসতে পারে না কেন? তোমার বাড়ি কথাটা আশার কানে খুব লাগলো। অনিরূপ এটা মনে করে এখন। আশা নিজের ভালো লাগাটুকু আড়াল করে বলল, আপা এ ব্যাপারে খুব খুঁতখুঁতে। অনিরূপ এবার অধৈর্য হলো, বলল, দেখি তুমি কল দাও ওকে, আমি কথা বলছি। আশা দোনামোনা করল, কিন্তু অনিরূপের বারবার বলার পর কল দিল নিধিকে। দেখা গেল অনিরূপ এভাবে কনভিন্স করল নিধিকে যে নিধি নিজেও বেকায়দায় পড়ে গেল। অনিরূপ হাল ছাড়ছে না দেখে শেষমেশ নিধি রাজি হল। কথা হয়েছে অরূপ গিয়ে নিয়ে আসবে নিধিকে ওদের বাড়ি থেকে। অরূপকেও বলে ফেলল অনিরূপ কাল ভোরে যাওয়ার জন্য। আশা সবকিছু দেখল। ওর আপন মানুষদের জন্যে অনিরূপের এত চিন্তাটা আশার ভালো লাগলো ভীষণ। তবে মুখে তেমন একটা খুশি প্রকাশ করল না ও। ইদানিং রাতে চা খেয়ে ল্যাপটপে কিছু বিষয় আজকাল রিসার্চ করছে অনিরূপ। আজও করবে বোধ হয়। তাই আশা আজ প্রথমবারের মতো উৎসুক হয়ে নিজেই বলল, চা আনি। অনিরূপ ল্যাপটপের স্যাটার খুলতে খুলতে অবাক হয়ে তাকালো আশার দিকে। আশা নুইয়ে পড়া গলায় আবারও বলল, সবসময় খান তাই বললাম। অনিরূপ অবাক হলো, অতঃপর বউয়ের সুমতি হয়েছে ভেবে হালকা হাসল। ল্যাপটপ অন করতে করতে ঠোঁট টিপে হেসে বলল, ইয়াহ, যদি তোমার দয়া হয় এই অধমের উপর। আশা আর দাঁড়ালো না, চা বানাতে চলে গেল। অনিরূপ নিজের মাথার ঝাঁকড়া চুল ব্যাকব্রাশ করতে করতে বিড়বিড় করল, যে ভাতে মরে তাকে আঘাত করে মারতে নেই। আহারে আমার ভাতে মরা বউটা। ভোরের আকাশটা আজ বড্ড অন্যরকম। আকাশে 6টা মেঘের ঘনঘনানি, বাতাসে মিষ্টি একটা গন্ধ। অরূপ অনেকক্ষণ ড্রাইভ করার পর তার মন চাইল বাতাসটা একটু উপভোগ করা যাক। অরূপ নিজের মনের মালিক, সেও আর দেরি করল না। গাড়িটা একটা নিরিবিলি জায়গায় থামিয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। রাস্তার দুপাশে হাওরে স্বচ্ছ পানির ঢেউ খেলছে। অরূপ গাড়ির বোনেটে লাফ দিয়ে উঠে বসল। মাথাটা তুলে আকাশ দেখল, মুগ্ধ হয়ে ফোনটা বের করে ফটাফট কতগুলো ছবিও তুলে ফেলল। নিজেও একটা সেলফি তুলে ফেলল, ইনস্টাগ্রামে ছবিটা ছেড়ে ক্যাপশন দিল, ইন এভারজেন্ডিং চারি ইসে নে বেজিনিবিং।
হয়তো ক্যাপশনটা তেমন ভেবে অরূপ লিখেনি, কিন্তু তার বাস্তব জীবনে যে এই ক্যাপশনটাই এভাবে ফলে যাবে কে জানতো। ছবিটা পোস্ট করার পর মুহূর্তেও লাভ রিয়েক্ট কমেন্টসে ভরে গেল। অরূপ হালকা হেসে ফোনটা আবার পকেটে পুরল। তারপর বোনেট থেকে নেমে গাড়িতে উঠে বসল। এখনো অনেকটা দূর যেতে হবে ওর। অরূপ যখন আশাদের বাড়ি পৌঁছে তখন সকাল 8টা। অরূপ যেতেও আব্দুর রহমান নিজে এগিয়ে আনেন উঠোন থেকে। অরূপের হাতে মিষ্টি ফল ফাক্কর। অরূপ সেটা আব্দুর রহমানের হাতে দিয়ে বলল, আঙ্কেল, মা পাঠিয়েছেন আপনাদের জন্যে। আব্দুর রহমান কিছুটা লজ্জায় পড়ে বললেন, এসবের আবার কি দরকার ছিল বাবা? মেয়েটাকে নিবে, এমনিতেও তোমাদের অনেক ভোগান্তি যাবে। অরূপ হালকা হেসে সোফায় বসে বলল, এভাবে বলবেন না আঙ্কেল, আপনাদের পরিবার আমাদেরই একটা অংশ। আব্দুর রহমান হালকা হাসার চেষ্টা করলেন। মেয়েটা যাবে এভাবে বোনের শ্বশুর বাড়ি, তারও মনটা কেমন খচখচ করেছে। কিন্তু গতরাত অনিরূপ বাবা যেভাবে অনুরোধ করল, ফেলতে পারলেন না তিনি। আব্দুর রহমান নিধিকে ডেকে নাস্তা রেডি করতে বললেন। অরূপ পর্দার আড়ালে দেখতে চাইছে কিছু, কাকে কে জানে। বারবার তাকাচ্ছিল ওইদিকে। হঠাৎ নিজের কাছে নিজেই ভীষণ অবাক হয়ে চোখ সরিয়ে ফেলল। আব্দুর রহমান রাজ্যের গল্প জুড়ে দিলেন অরূপের সঙ্গে। অরূপও তাতে তাল মেলাতে লাগল। খাওয়া দাওয়া শেষে অরূপ বলল, আঙ্কেল এবার উঠি, উনাকে রেডি হতে বলুন প্লিজ। আব্দুর রহমান এবার ভেতরে গেলেন। নিধি বাসনপত্র গোছাচ্ছে। আব্দুর রহমান বললেন, তোকে রেডি হতে বলল। নিধি ব্যস্ত ভঙ্গিতে বাসন গুছিয়ে বাবার রুমে এসে ওষুধের বক্স বের করে বলল, এই যে এখানে সব ঔষধ রাখা, আমি কিনে এনে রেখেছি। আমি আসা অবধি কিছুই কেন লাগবে না। প্রেসক্রিপশন রাখা আছে, দেখে খেয়ে নিও। আর ফুলির মাকে বলা আছে ঘরদোর পরিষ্কার করে রেঁধে রেখে যাবে। তোমার চিন্তা করতে হবে না। তোমার একটাই কাজ, সময়মতো বাড়ি ফিরে খাওয়া, ওষুধ নেওয়া টাইমলি, আর টাইমলি ঘুমানো। বুঝেছ তুমি আব্বা? আব্দুর রহমান সাহেবের চোখ কেন যেন ছলছল করে উঠল। মনে পড়ে গেল নিধির মায়ের কথা। এমন করেই বাপের বাড়ি গেলে চিন্তায় ভেঙে পড়ত উনার স্ত্রী। মনেমনে হাসলেন উনি। বড় মেয়েটা হয়েছে একদম ওর মায়ের মতো। ছোট মেয়েটা অবশ্য উড়নচণ্ডী, কিন্তু কাজ করে ভালো। আব্দুর রহমান বললেন, আমি দেখে নিব ওসব। ছেলেটা এতক্ষণ ধরে বসে আছে, ওরও তো কাজ আছে মা। নিধিও আর দেরি করল না, দৌড়ে গেল রেডি হতে। নিধি যেতেই আব্দুর রহমানের মুখটা ছোট হয়ে গেল। বয়স কতই বা ওর? এই বছর 21 বছর হলো। 19 বছরের মাথায় বিয়ে, 20 এর মাথায় ডিভোর্স। মেয়েটার কপালে আল্লাহ সুখ রাখলেন না একদম। ভুলটা উনারই। কিছু স্বার্থপর মানুষের মুখে জামাইয়ের মিথ্যা সুনাম শুনে মেয়েটার কথা না শুনেই বিয়ে দিয়েছেন উনি। কি হলো শেষ অবধি? অল্প বয়সেই ডিভোর্স ট্যাগ লেগে গেল। আফসোসের নিঃশ্বাস বেরিয়ে আসে আব্দুর রহমানের। অরূপ ড্রাইভ করছে। পাশের সিটে নিধি জানালার দিকে উদাস চেহারায় তাকিয়ে আছে। অরূপ আর চোখে একবার তাকালো। মেয়েটার মন কি আজ ভালো নেই? একদমই ভালো নেই। অরূপ ভাবে, মেডিকেলে পড়ার সময় অরূপের একটা চমৎকার গুণ ছিল, কারো খারাপ উদাস মন ভালো করার গুণ। অরূপ সেটাই করল। ও গাড়িতে গান চালালো, ইনকি পিনকি পঙ্কি ড্যাডি বট ডনকি, ডনকি ডাই ড্যাডি ক্রাই। এমন অদ্ভুত গান শুনে নিধি হতভম্ব চোখে অরূপের দিকে তাকালো। অরূপ ভাবলার মতো হেসে বলল, গানটা ভালো না, আপনার উদাস মন ভালো করতে একদম উপযোগী। গানটা এখনো চলছে। নিধি নিজের হতভম্ব ভাব কাটিয়ে বলল, আমি উদাস? কে বলল? আমি উদাস নই। নিধি আবারও বাইরে তাকালো। অরূপ মাথা দুলিয়ে হেসে গান অফ করে বলল, জানি। নিধি অরূপের দিকে তাকালো, কি জানেন?
অরূপ ঠোঁটে স্মিত হাসি ঝুলিয়ে বলল, আপনি এই যে মাত্রই একটা মিথ্যা বললেন সেটা জানি। অসুস্থতা নিয়ে মন খারাপ করে লাভ আছে বলুন? ইটস নর্মাল। আর যেখানে যাচ্ছেন সেখানে 14 বংশের সকল পুরুষ ডাক্তার। সো ডন্ট ওয়ারি। নিধি বলল, ডাক্তাররা কি কেউ অসুস্থ হয় না? অসুখে মরে না। অরূপ ড্রাইভ করতে করতে উত্তর দিল, মরে, বাট আল্লাহ আমাদের হাতে অনেক কিছুই দিয়েছেন। আমরা চাইলে আল্লাহর থেকে সাহায্য নিয়ে অনেক রোগ সুস্থ করতে পারি। নিধি শুনে অরূপ ড্রাইভ করতে করতে সামনের দিকে তাকিয়ে কথা বলছে। নিধি আর কিছু বলে না। অনিরূপ সকালের নাস্তো খাচ্ছে। পাশেই আশা বসে। আজ বাড়ি সবাই ঘুমে। সকাল ততটাও হয়নি, সবে 9টা বাজে। অনিরূপের কাজ থাকায় সে আজ দ্রুত বের হচ্ছে। অনিরূপ খেতে খেতে বলল, বোনের সঙ্গে কথা হয়েছে। বেরিয়েছে ওরা। আশা উত্তর দিল, রাস্তায়। ওরা এলে একবার ওকে নিয়ে আমার কাছে এসো। আজকেই রিপোর্টটা করিয়ে ফেলব। অনিরূপ খেতে খেতে বলল। আশা চিন্তিত স্বরে বলল, আবার কি খুব বড় রোগ হয়েছে ডাক্তার? আশার সুডৌল মুখটা কালকে রাত থেকেই ভীষণ শুকনো, ম্যারামোরে হয়ে আছে। অনিরূপ ওকে দেখে গভীর নজরে। কেন যেন আশার শুকনো মুখটাই অনিরূপের ভালো লাগে। আশার শাড়ির আঁচল মাথায় ছিল এতক্ষণ, এখন বাতাসে পড়ে গেছে। ঘন চুলগুলো হাতখোপা করা, কপালের উপর লেপ্টে আছে কতগুলো বেবি হেয়ার। ভালোই তো লাগছে দেখতে ওকে। শাড়ি না পরলে এই মেয়েকেই নির্ঘাত ছোটখাটো একটা বাচ্চা লাগতো দেখতে। অবশ্য 29 বয়সী অনিরূপ এক কথায় বলা যায় বাল্য বিবাহ করেছে। আশাকে দেখে সেটাই মনে হয় আশেপাশের সবার। অনিরূপ অল্প কিছুক্ষণ চেয়েই চোখ সরিয়ে নিল। দেরি হয়ে যাচ্ছে ওর। হসপিটাল থেকে বারবার কল আসছে। অনিরূপ খেয়ে মুখ ধুয়ে তারপর সেই ভিজে মুখ আশার আঁচলেই মুছে। আশা আঁচল সরাতে গেলে অনিরূপ হাসকি স্বরে বলে, বউদের শাড়ির আঁচল কিন্তু স্বামীদের ব্যক্তিগত সম্পদ। আশা শাড়ির আঁচল চেপে ধরে, বুকটা অদ্ভুত রকমের কাঁপছে। ইদানিং লোকটা কাছে এলেই আশা কাঁপে, অকারণেই কাঁপে। বুঝছে না এই কাঁপুনি কি নার্ভাসনেস থেকে নাকি লোকটার আবেগী কথার কারণে। আশা আঁচল চেপে ধীমে স্বরে বলে বসে, বউদের সবকিছু স্বামীদের সম্পদ হলে বউদের সম্পদ কি? অনিরূপ আশার থেকে এমন কথা আশা করেনি। আশার মুখটা লাল, লাজে নাকি রাগে বুঝল না ও। বুঝতে চাইলও না অবশ্য। একটু এগিয়ে এসে মুখোমুখি দাঁড়ালো বউয়ের। আশা কিছুটা পিছিয়ে যেতে চাইল, সংকোচে আটকে দিল হাত ধরে অনিরূপ। আশার মাথায় আলতো হাতে আঁচল তুলে দিয়ে আশার হাতটা ধরে নিজের বুকে চেপে ফিসফিসিয়ে বলল, স্বামীদের আগাগোড়াই বউদের একচ্ছত্র সম্পদ বলতে গেলে এই বুকটা, যেটা তুমি স্পর্শ করে আছো। আশা অনিরূপের বুকে হাত রাখে, তারপর আচমকাই হাত সরিয়ে ফেলে তটস্থ গলায় বলল, আপনার দেরি হচ্ছে না? ফোন বাজছে আপনার? অনিরূপ ভ্রু বাঁকিয়ে আশাকে দেখে। আশা অনিরূপের এমন চাউনি ডেকজে আর এক মুহূর্ত দাঁড়ায় না। ছুটে রান্নাঘরে চলে যায়। অনিরূপ হেসে ফেলে আশার ছোটাছুটি দেখে। কল রিসিভ করতে করতে বলে যায়, একবার ধরতে পেলে দেখব কত ছোটাছুটি করতে পারেন। আপাতত দরজাটা লাগান। আশা রান্নাঘরের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। অনিরূপ ইদানিং কেমন অদ্ভুত কথা বলে, কেমন অদ্ভুত চোখে চায় আশাকে দেখে। আশার চোখের সামনে সবকিছু অনিরূপের ওই নীলাভ চোখটা ভেসে উঠে, যে চোখে অনিরূপ আশাকে দেখে নির্লজ্জের মতো। আশা বুকটা আবারও ধক করে উঠে, দুহাতে মুখ ঢেকে মৃদু সুরে আর্তনাদ করে উঠে আশা। অরূপ গাড়ি পার্ক করে পার্কিং এরিয়ায়। নিধি অপেক্ষা করছে গাড়ি থেকে লাগেজ বের করার। অরূপ গাড়ি থেকে নেমে লাগেজ বের করে নিধির পাশে এসে দাঁড়ায়। নিধিকে এখনো বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে বলল, কি ব্যাপার? আপনি এখনো ভেতরে যাননি?
নিধি নিচু গলায় লাগেজ দেখিয়ে বলল, লাগেজ আমার হাতে দিন, আমি নিয়ে যেতে পারবো। অরূপ হাতের কালো লাগেজটা একবার দেখে তারপর হালকা হেসে নিধির দিকে চেয়ে বলে, পুরুষদের জন্মই হয়েছে এসব ভারী জিনিস টানার জন্য, আপনি আগে যান, আমি নিয়ে আসছি। নিধি মনেমনে একটু লজ্জা পায়, এত কষ্ট করে সারা রাস্তা ড্রাইভ করে এলেন, এখন আবার নিধির লাগেজ নিচ্ছে। লজ্জা সংকোচে নিধি যারপর নাই অস্বস্তিতে ভুগল। অরূপ হাত দিয়ে ইশারা করল নিধিকে সামনে যাওয়ার জন্যে। বাধ্য হয়ে লাগেজটা অরূপের হাতে দিয়ে নিধি এগিয়ে গেল। অরূপ তখন সবে কলিং বেল বাজিয়ে লাগেজ রেখে দাঁড়িয়ে আছে সদর দরজার সামনে। গাটা বারবার মুচড়ে মুচড়ে উঠছে অরূপ। নিধি অরূপকে একবার দেখে সদর দরজার সামনে পা রাখতেই সিঁড়িতে পা ভেজে আচমকাই নিধি পড়ে যেতে নিল। অরূপের গায়ের উপর পড়তেই অরূপ টাল সামলাতে নিধিকে বাঁচাতে নিধির কোমর ছুঁয়ে আটকালো পড়ে যাওয়া থেকে। নিধি থরথর করে কেঁপে উঠে অরূপের বুকের কাছের শার্ট খামচে ধরল। অরূপ নিধির দিকে কেমন অন্যরকম দৃষ্টিতে এই প্রথম তাকালো। নিধির মুখের আদল আচমকাই অরূপের ভীষণ ভালো লেগে গেল। অরূপ তাকিয়েছিল, নিধি ভয় লজ্জা সংকোচ নিয়ে উঠে দাঁড়াবে সোজা হয়ে, তার পূর্বেই সদর দরজাটা খুলে বড় বড় চোখে ওদের দুজনকে দেখে ফেলল আশা। সদর দরজার সামনে পা রাখতেই সিঁড়িতে পা ভেজে আচমকাই নিধি পড়ে যেতে নিল। অরূপের গায়ের উপর পড়তেই অরূপ টাল সামলাতে নিধিকে বাঁচাতে নিধির কোমর ছুঁয়ে আটকালো পড়ে যাওয়া থেকে। নিধি থরথর করে কেঁপে উঠে অরূপের বুকের কাছের শার্ট খামচে ধরল। অরূপ নিধির দিকে কেমন অন্যরকম দৃষ্টিতে এই প্রথম তাকালো। নিধির মুখের আদল আচমকাই অরূপের ভীষণ ভালো লেগে গেল। অরূপ তাকিয়েছিল, নিধি লজ্জা সংকোচ নিয়ে উঠে দাঁড়াবে সোজা হয়ে, তার পূর্বেই সদর দরজাটা খুলে বড় বড় চোখে ওদের দুজনকে দেখে ফেলল আশা। নিধি আশাকে দেখে দ্রুত সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। অরূপ বোকা বোকা চোখে দু বোনের দিকে চেয়ে হঠাৎই কেসে উঠল, নিচু স্বরে আশাকে বলল, উনাকে ভেতরে আনুন ভাবি। কথাটা বলে বিড়াল ছানার ন্যায় গুটিয়ে পালিয়ে ঘরে ঢুকে গেল অরূপ। আশা নিধির দিকে তাকালো। নিধি গলা পরিষ্কার করে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, শরীর ব্যালেন্স করতে পারি নাই, তাই ওভাবে। আশা সঙ্গে সঙ্গে নিধিকে এসে জড়িয়ে ধরল, আবেগে আপ্লুত হয়ে বলল, আপা, আসতে কষ্ট হয়নি তো? নিধি হালকা হাসল, আশার পিঠে হাত বুলিয়ে বলল, তোর শ্বশুরবাড়ির লোকেরা আসলেই অদ্ভুত ভীষণ। তুইও তাদের কাছে থেকে নিজেও অদ্ভুত হয়ে যাচ্ছিস। আশা হেসে ফেলল, আবেগমাখা গলায় আরো কটা কথা বলবে তার আগেই পেছনে থেকে ওয়াহিদা বললেন, ওকে নিয়ে ভেতরে আসছো না কেন আশা? গরমে বাইরে দাঁড় করিয়ে রাখলে আক্কেল নেই? আশা ওয়াহিদার কথা শুনে জিহ্বা কাটল দাঁত দিয়ে, নিধিকে ধরে ধরে ভেতরে ঢুকল। আশা এমনভাবে নিধিকে ধরে রাখছে যেন আসলেই নিধি ভীষণ অসুস্থ, হাঁটতেই অক্ষম। নিধি বোনের এমন পাগলামি দেখে হেসে উঠে মনেমনে। আশা নিধিকে সোফায় বসাল, ওয়াহিদাও মুখোমুখি সোফায় বসলেন। আশাকে বললেন, যাও শরবত বানিয়ে আনো আশা। আশা শরবত বানাতে চলে গেল। ওয়াহিদা আর যাই হোক বাড়ির মেহমানদের সঙ্গে করা আচরণ করেন না সাধারণত, তাই হাসি হাসি মুখে বললেন, কেমন আছো নিধি? অনি বলল, তোমার শরীর নাকি ভীষণ অসুস্থ? নিধি হালকা হাসার চেষ্টা করে বলল, তেমন নয় আন্টি, ওই একটু। আশা শরবত নিয়ে এসেছে। নিধি শরবত খেতে খেতে উপরের সিঁড়ির দিকে এমনি তাকালো, অবাক হলো নিধি। অরূপ নিধি তাকানোর সঙ্গে সঙ্গে মুখ চোরের মতো লুকিয়ে আবার ঘরে চলে যাচ্ছে দ্রুত। নিধি আশ্চর্য হলো ভীষণ, ছেলেটা এমন অদ্ভুত আচরণ করছে কেন? আশা নিধিকে ওয়াহিদার কথায় একটা ঘর দেখিয়ে দিল। আশ্চর্যজনকভাবে ঘরটা অরূপের পাশের গেস্টরুম। নিধি ঘরে ঢুকেই ফ্রেশ হতে গেল। আশা নিধির ঘরের বিছানায় বসে থাকল। নিধি বাথরুম থেকে বের হলে আশা হাসি হাসি মুখে বলল, আব্বা তোমাকে কি কিছু বলেছেন আব্বা?
নিধি তোয়ালেতে মুখ মুছতে মুছতে বলল, কি বলবে? আশা কিছুটা দোনামোনা করে বলল, তোমার বিয়ের কথা। পাত্র নাকি সদ্য স্ত্রী হারিয়েছে। ওদের তোমাকে বেশ পছন্দ হয়েছে। আব্বা আমাকে দায়িত্ব দিয়েছে তোমার সঙ্গে কথা বলতে। ওদের সঙ্গে কথা আগাবে কিনা? নিধি হাসল, বলল, ভালো মানুষকেই দায়িত্ব দিয়েছে আব্বা। তোকে এত বাকনামি করতে হবে না। আমি এখন বিয়ে করছি না। লোকটা কয়েকদিন হলো না বউ হারালো, এক্ষুনি বিয়ের জন্যে লাফাচ্ছে। ভালো নাকি লোকটা? তাহলে তুমি কি কোনোদিন বিয়েই করবে না আব্বা? আশা গোমরা মুখে বলল। নিধি আশার পাশে বসল। হালকা হেসে বলল, করব না কেন? সারা জীবন আব্বার ঘাড়ে বোঝা হয়ে থাকবো নাকি? তবে এবার ভেবেচিন্তে। আগের ভুলটা আমি আবার করতে চাই না। আশা নিধিকে বসিয়ে রেখে রিসেপশনিস্টের কাছে এগিয়ে যায়। এক্সকিউজ মি, আমি অনিরূপ শেখ জয়ের ওয়াইফ বলছি। আশা অনিরূপের শিখিয়ে দেওয়া কথাগুলো তোতাপাখির ন্যায় গড়গড় করে বলে ফেলে। ওয়াইফ কথাটা বলার সময় আশা গলার স্বর অস্বাভাবিকভাবে কেঁপেছিল। কিছুদিন আগেও এই কথাটা বলার সময় আশার রাগ হতো, ঘেন্নায় শরীর ঘিনঘিন করে উঠত। এখন সেটা আর হচ্ছে না, ঘেন্না না হলেও কোন একটা অস্বস্তির ফলা এসে বিঁধেছে বুকে। আশা কথাটা বলার সাথে সাথে রিসেপশনের মেয়েটা হন্তদন্ত হয়ে বলল, সিউর ম্যাম, স্যার আমাদের বলে রেখেছেন। আসুন আমার সঙ্গে। রিসেপশনের মেয়েটার এমন হম্বিতম্বি দেখে আশা কিছুটা আর্স্ট হয়ে বলল, এত তাড়াহুড়ো করবেন না প্লিজ। আমরা অপেক্ষা করছি, আপনি কাজ শেষ করুন। মেয়েটা আশার দিকে কিছুটা অবাক হয়ে তাকায়। স্যার এত রাগী বদমেজাজি একজন, অথচ ওনার স্ত্রী। পানির ন্যায় শান্ত, গলার আওয়াজ কি মিষ্টি। মেয়েটা হালকা হাসল, বলল, জি আসুন। আশা নিধিকে নিয়ে মেয়েটার পিছু পিছু এগিয়ে গেল। অনিরূপ পেশেন্ট দেখছে। রিসেপশনের মেয়েটা দরজায় টোকা দিল, স্যার আসব। অনিরূপ বুঝল আশা এসেছে। ও পেশেন্ট দেখে প্রেসক্রিপশন লিখে দিল। গরিব মানুষ এবার অনিরূপের হাতটা ধরে বলে উঠল, স্যার 500 টাকা কমায় রাখেন স্যার। অনেক কষ্টে আসছি আপনার কাছে, প্লিজ স্যার। অনিরূপ ভীষণ অপ্রস্তুত হয়ে হাত সরিয়ে ফেলে বলল, টাকা অ্যাটেন্ডেন্সের কাছে দিয়ে যান। রোগী বুঝে গেল অনিরূপ টাকা কমাবে না। দুহাতে চোখের জল মুছে উনি উঠে দাঁড়ালেন। অ্যাটেন্ডেন্সের কাছে টাকা জমা দিয়ে বেরিয়ে যাওয়ার সময় আশাকে দেখে। আশেপাশে কথা শুনে বুঝতে পারল এটা স্যারের বউ। গরিব লোকটা আশার দিকে ঘৃণিত নজরে চেয়ে থাকল কিছুক্ষণ। আশা লোকটাকে দেখে ভ্রু কুঁচকায়। লোকটা আশাকে আগাগোড়া ঘৃণার নজরে দেখে মেয়েকে নিয়ে চলে গেল। আশা তখনও ভ্রু কুঁচকে চেয়ে আছে লোকটার পিঠের দিকে। উনি এমন অদ্ভুত ভাবে আশাকে দেখছিল কেন? আশা বুঝে উঠে না। অনিরূপ ডাকছে, তাই আশা নিধিকে নিয়ে রুমে ঢুকে। ওদের দেখে অনিরূপ হালকা হেসে চেয়ার থেকে উঠে দাঁড়ালো, হাত সিয়ে সামনের চেয়ার দুটো দেখিয়ে বলল, বসো বসো নিধি। নিধি আড়ষ্টতায় জড়িয়ে বসল। আশা বলল, আপনার কথা মতো টেস্ট করিয়েছে ওরা। অনিরূপ নিধির আগের রিপোর্টগুলো ঘাটাতে ঘটাতে বলল, কালকের মধ্যে রিপোর্ট দিয়ে দিবে। ওদের কথার মধ্যে অনিরূপ কলিং বেল বাজাল, অ্যাটেন্ডেন্স দ্রুত রুমে ঢুকল। অনিরূপ জিজ্ঞেস করল, অরূপ স্যারের পেশেন্ট দেখা শেষ? জি স্যার। ওকে আমার রুমে পাঠিয়ে দাও। মেয়েটা চলে গেল। অনিরূপ আশাদের দিকে ফিরে বলল, চা না কফি? নিধি নিধি সঙ্গে সঙ্গে বলল, লাগবে না, আমরা চা খেয়েই এসেছি। অনিরূপ আর জোরাজোরি করল না। অরূপ এসেছে। হাতে এপ্রন ঝুলিয়ে, বুকের কাছের শার্টের দুটো বোতাম খোলা। লোমশ বুক দৃষ্টিগোচর হচ্ছে। নিধিকে একবার দেখেই অরূপ আরেকটা চেয়ারে বসল। অনিরূপ আশাকে একবার আর চোখে দেখে ফ্রান্স ভাষায় অরূপকে কিছু বলল। অরূপ অনিরূপের কথা শুনে আশার দিকে চেয়ে আবার অনিরূপের দিকে চাইল।
অনিরূপ চোখের ইশারায় অনুরোধ করল অরূপকে। অরূপ হেসে ফেলল, বলল ওকে। অরূপ তারপর আশার দিকে তাকাল। আশা নিধি ওদের দুজনের দিকে ভ্যাবলার মতো তাকিয়ে আছে। আশা বলল, এটা কি কোন কোড ল্যাঙ্গুয়েজ? অনিরূপ কিছু না বলল, শুধু দাঁত বের করে হাসল। অরূপ উত্তর করল, এটাকে ব্রোকোড বলে ভাবি, তুমি বুঝবে না। আশা এখনো গোল গোল চোখে ওদের কথা বোঝার চেষ্টা করছে। অনিরূপ উঠে দাঁড়াল। এপ্রন খুলে হাতে ঝুলিয়ে আশার দিকে চেয়ে বলল, চলো বেরোই আমরা। নিধির কিছু ওষুধ নিতে হবে। নিধি অরূপের সাথে আসবে ওগুলো নিয়ে। কাম অন। আশা হতভম্ব হয়ে বলল, আমি আপাকে নিয়ে এলাম, এখন আপার সাথে যাব না। অনিরূপ বলল, না, কারণ তুমি এখন তোমার হাজবেন্ডের সাথে ডেটে যাবে। মাকে বলা আছে। আশা বিরক্ত হল ভীষণ, বলল, পাগল আপনি, বেহুদা কথা বলছেন কেন? নিধি এবার নিজেই খুশি হয়ে বলল, আশা যা, ঘুরে আয়, আমি যেতে পারবো। আশা নিধির দিকে চেয়ে বলল, আপা তুমিও এই লোকের পাগলামিকে সায় দিচ্ছ? উফ। নিধি হালকা হেসে বলল, কারণ এই পাগলামিগুলো একজন মেয়ের স্বপ্ন থাকে। তুই পাচ্ছিস দেখে আমার ভীষণ আনন্দ হচ্ছে, যা ঘুরে আয়। আশা আর কিছু বলবো তার আগেই অনিরূপ বলে উঠে, বেরোবে নাকি? নিধি এবার নিজেই আশাকে জোর করে চেয়ার থেকে উঠিয়ে অনিরূপের দিকে ঠেলে দিল। অনিরূপও হেসে আশার কাঁধ আগলে নিল। তারপর আশাকে ঠেলতে ঠেলতে নিয়ে যেতে লাগলো সামনে। ওরা যেতেই নিধি কেমন আবেগপ্রবণ হয়ে গেল। হালকা হেসে চোখের কোণার জল লুকিয়ে ফেলল। বোনকে দেখে নিধির আফসোস হচ্ছে। এমন একটা পাগলাটে সংসার তো ওরও হতে পারত। অরূপ নিধিকে তাড়িয়ে তাড়িয়ে দেখে একটু পর বলে উঠে, বাসায় যাবেন না, চলুন। নিধি মৃদু হেসে ব্যাগ কাঁধে তুলে নিল। অরূপ বাইরে এসে বাইকের চাবি বের করল। নিধি বাইক দেখে সঙ্গে সঙ্গে বলল, বাইক। অরূপ চাবি দিয়ে বাইক চালু করছিল। নিধির কথা শুনে ওর দিকে তাকিয়ে বলল, কেন? সমস্যা ভাই, গাড়ি নিয়ে গেছে। নিধি এদিক ওদিক তাকিয়ে অস্বস্তি ঢাকবার চেষ্টা করে বলল, আপনাদের বাসার ঠিকানা দিন, আমি পৌঁছে যেতে পারবো। অরু নিধিকে একবার দেখে আবার নিজের বাইকের দিকে তাকালো। পরপর কিছু এইটা মনে পড়ে, শিট বলে বাইক থেকে নেমে গেল। নিধির দিকে চেয়ে বলল, চলুন সিএনজি দেখি। সিএনজিতে তো আপত্তি নেই। নিধি এবার বিড়ম্বনায় পড়ে গেল। বোনের শ্বশুরবাড়ির লোকেরা এত ভোগান্তি পোহাচ্ছে ওকে নিয়ে। লজ্জায় শেষ হয়ে যাচ্ছে নিধি। নিধি তাই বলল, আপনি যান, আমি যেতে পারবো, প্লিজ ঠিকানাটা দিয়ে দিন। অরূপ হাসল। মেয়েটা লজ্জায় শেষ হয়ে যাচ্ছে। তাই ও এবার নিধিকে কিছু আর জিজ্ঞেস করল না, এগিয়ে গিয়ে সিএনজি দেখল। সিএনজি একটা পেয়ে হগিয়ে নিধিকে হাত বাড়িয়ে ডাকল। নিধি আবারও বলল, খামোকা কষ্ট করছেন আপনারা। অরূপ কিছুটা থমকল। সত্যি তো, মেয়েটার জন্যে অরূপ এত কেন বেগ পোহাচ্ছে? কিসের এত টান? মেয়েটাকে ভালো রাখার, উনাকে অস্বস্তিতে না ফেলার। অরূপ নিজের উপরই আশ্চর্য হচ্ছে। অরূপ নিজের ভাবনাগুলো এখনকার মতো ঝেড়ে ফেলে নিধিকে জোরপূর্বক সিএনজিতে উঠে বসল। নিজে ড্রাইভারের পাশে বসল। না হলে দেখা যাবে মেয়ে